আপনাকে এখন পর্যন্ত কোনো হুমকি দেওয়া হয়েছে কিনা? মানে যেরকম হাদি হুমকি পেয়েছে বা অনেকে হুমকি পায়, আপনি সেরকম কোনো টেলিফোনে হুমকি পেয়েছেন? আমি খানিকক্ষণ আগেও দেখলাম যে আমার ফোনে অসংখ্য তো আপনার সেই জায়গা থেকে ওসমান হাদির সাথে যা ঘটেছে আপনার সাথে সেরকম হতে পারে। আপনিও টার্গেটের হতে পারেন। এরকম আপনার মধ্যে কোনো ভয় কাজ করে কিনা? জুলাই রেভলিউশন আমরা গিয়েছি তখন আমরা মৃত্যুকে হাতে রেখে আমরা গিয়েছি। ওই জায়গা থেকে আমার আপনার কাছে আরেকটা জিনিস সম্প্রতি আমরা দেখেছি যে ওসমান হাদিকে টার্গেট করে কিলিং করা হয়েছে। একদম স্পট টার্গেট ছিল যে ওকে স্পট ডেট করবে। কিন্তু যদিও সে ৫ দিন বেঁচে ছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরাও দেখতেছি মানে জুলাইয়ের পরে অনেকে এরকম স্পষ্ট কথা বলা ভুলে মানে অনেকটাই সরে এসেছিল যেটা ওসমান হাদি ছিল। সেই জিনিসটা আবার আমরা আপনার মধ্যে দেখতে পাই। তো আপনার সেই জায়গা থেকে ওসমান হাদির সাথে যা ঘটেছে আপনার সাথে সেরকম হতে পারে। আপনিও টার্গেটের হতে পারেন। এরকম আপনার মধ্যে কোনো ভয় কাজ করে কিনা? আচ্ছা, ১ম এ আপনি বোধহয় একটু ভুল করেছেন। আসলে ওসমান হাদি ভাই আমাদের আমাদের জান্নাতের মেহমান। আমরা যাকে মনে করি আমাদের শহীদ ওসমান হাদি ভাই উনার সাথে আসলে আ আমি কেন? আমি তো খুবই ক্ষুদ্র মানুষ। কারো কম্পেয়ার চলে না আমি মনে করি। উনি আমাদেরকে তার জীবন উৎসর্গ করে যা শিখিয়েছেন, যে আদর্শ আমাদেরকে লালন করতে জানান দিয়ে গেছেন, এটাকে আমরা সবসময় আমরা ওন করি। ওই জায়গা থেকে উনাকে আমরা আদর্শ মনে করি। কিন্তু আ আমি কখনো মনে করি না যে আমার মৃত্যুর ভয় আছে। আমাকে কালকে একজন সাংবাদিক ভাই বলেছিলেন যে, "আপনারা কি মনে করেন নিরাপত্তা দরকার আছে কিনা? বা আপনার কি স্পেশাল সিকিউরিটি দরকার আছে কিনা?" আমি বলেছি, "আমার আল্লাহ আছেন। জুলাই রেভলিউশন আমরা গিয়েছি তখন আমরা মৃত্যুকে হাতে রেখে আমরা গিয়েছি। ওই জায়গা থেকে আমার নিরাপত্তার দরকার নেই।" এবং আমি একটা কথা খুব ডেভাস্টেটেড হয়ে একটা কথা বলতে মনে হচ্ছে বলা দরকার যে, আমার এই দেশ বাংলাদেশ, এই দেশটা কেন জানি লাশ হজম করতে শিখে গেছে। আপনি একটা বিষয় চিন্তা করেন যে ওসমান হাদি ভাইকে এতদিন হয়ে গেল। অথচ দেখেন এই গভর্নমেন্টটা কিন্তু উসমান হাদিদের রক্তের উপর দাঁড়িয়ে ফর্ম করা হয়েছে। হুম। যে এটা এত বেশি টাফ ছিল যে এতদিন হয়ে গেছে উসমান হাদি ভাইয়ের হত্যাকারীকে অ্যাকচুয়াল যে হত্যা করেছে তাকে গ্রেফতার করা যাচ্ছে না। এটা যদি কেউ মনে করে আমি মনে করবো এটা মকারি ছাড়া আর কিছু না। যদি রাষ্ট্রযন্ত্র মনে করে যে ২৪ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবে তারা অবশ্যই পারে, এটা পসিবল। আপনার এখানে নয়েজ আসছে প্রচুর, এবার ঠিক আছে। তো আমি যেটা বলেছিলাম, রাষ্ট্রযন্ত্র যদি মনে করে যে ও গ্রেফতারকারী গ্রেফতার করতে হবে ওই জায়গায় তারা করতে পারে। কিন্তু দেখেন আমি খানিকক্ষণের জন্য ধরে নিলাম যে ওসমান হাদির হত্যাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে ফয়সাল। সে না হয় একদম হাওয়া হয়ে গেছে। মনে করেন একদম আকাশে চলে গিয়েছে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের কি এই ক্যাপাবিলিটি ছিল না যে ২৪ ঘন্টার মধ্যে অন্তত এই রহস্যটা উদ্ঘাটন করার যে এটার পিছনে কে ছিল? এটার মাস্টারমাইন্ড কে? এটার পেছনে কোনো অন্য কোনো দেশ লুকিয়ে আছে কিনা? এটার পিছনে কোনো ইন্টেলিজেন্স কাজ করছে কিনা? যদি এই ২৪ ঘন্টার মধ্যে যদি আপনি অন্তত এটা ডিসক্লোজ করতে না পারেন, তাহলে এত ইন্টেলিজেন্স, এত গোয়েন্দা সংস্থা কি দরকার ছিল? এগুলোকে বন্ধ করে দেন। দেশের মানুষের ট্যাক্সের টাকায় এত টাকা খরচ করছেন, এক্সপেন্ডিচার বাড়াচ্ছেন। কিন্তু দেখা যায় যখন দেশের মানুষের প্রয়োজন হয়, আমাদেরকে শুধুমাত্র এটা কি বলে আমি আসলে এই শব্দচয়নটা করতে চাই না। আমাদের দেশের মানুষের বারবার ধোঁকা দেওয়া হয়। ওই জায়গা থেকে আমি মনে করি যদি গভর্নমেন্ট যদি চায় আমি মনে করি যে এটা ২৪ ঘন্টার মধ্যেই তার গ্রেফতারকারী তার ৭১ থেকে ২৪ বারবার প্রমাণ করেছে এদেশ শুধু রক্ত চায় এবং এদেশের মানুষ শুধু রক্ত দিয়ে গেছে। যতদিন পর্যন্ত এদেশের মানুষ, এদেশের আইনি ব্যবস্থা, এদেশের রাষ্ট্রযন্ত্র বিপ্লবীদেরকে বাঁচতে দিবে না এবং এই যে রক্ত দেওয়ার যে প্রবণতা এটা বন্ধ করতে পারবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ রিকভার করতে পারবে না। মাহদি হাসান আমরা শেষ করব। দেশবাসীর জন্য বা আপনার জন্য যারা মানে আন্দোলন করেছিল যে আপনার মুক্তির জন্য মুক্তি চেয়েছিল তাদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে শেষ বক্তব্য আপনার? দেশবাসীর উদ্দেশ্যে আসলে অনেক কিছু বলার আছে। কারণ আমি খুবই ছোট মানুষ। আমি কালকে ২ দিন একটু মেন্টালি অসুস্থ ছিলাম। ওই জায়গা থেকে আসলে ফেসবুকে খুব বেশি স্ক্রল করা হয় নাই। বাট আমি কালকে সারারাত্র ব্যাপী আমি একটা সেকেন্ড আমি ঘুমাতে পারি নাই। আমি ফেসবুকে দেখেছি আমার ভাই, আমার বোন আমাকে চিনে না, জানে না, তারা কিভাবে আমার পক্ষে দাঁড়িয়েছে। আমার অসংখ্য মায়েরা যারা বিছানায় কান্না করেছে, নামাজের বিছানায় বসে দোয়া কান্না করেছে। আমার অসংখ্য বাবারা যারা এই রাতে কনকনে শীতের মাঝে তারা সারা রাত তো থানার বাইরে দাঁড়িয়েছিল। আমার সেই অজস্র ভাইয়েরা যারা আমার হবিগঞ্জের
আমি যে থানাতে ছিলাম এটার এত বেশি ঠান্ডা ছিল, কিন্তু তারা এই ঠান্ডাকে ভেদ করে তারা দাঁড়িয়েছিলেন তাদের বাইকে মুক্ত করার জন্য। আমার সেই অ্যাক্টিভিস্ট, মিডিয়া কর্মী সহ আমার অসংখ্য জুলাই যোদ্ধা, বিভিন্ন দলমত নির্বিশেষে আমার যারা পাশে দাঁড়িয়েছেন, আসলে আমি পুরো দেশের কাছে আমি ঋণী হয়ে গেছি। এবং আমি এই ঋণকে আমার আদর্শে, যে আমি আদর্শ ধারণ করি, এই আদর্শে আমি অবিচল থেকে এবং নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করে আমি সেই ঋণের প্রতিদান দিয়ে যেতে চাই। আমাকে প্লিজ আপনাদের দোয়ায় রাখবেন, স্নেহে রাখবেন এবং আমাকে আপনারা পরামর্শ দিবেন যেন আপনাদের যে মাহদিকে আপনারা এতদূর নিয়ে এসেছেন, সেই মাহদি যেন কখনো লাইনচ্যুত না হয়, সেই কামনা করছি, প্রত্যাশা করছি। আপনাকে এখন পর্যন্ত কোনো হুমকি দেওয়া হয়েছে কিনা, মানে যেরকম হাদি হুমকি পেয়েছে বা অনেকে হুমকি পায়, আপনি সেরকম কোনো টেলিফোনে হুমকি পেয়েছেন কিনা? হ্যাঁ, আসলে যে কোয়েশনটি করেছেন আমি খুব হাসি পাচ্ছে, এই কারণে আমি খানিকক্ষণ আগেও দেখলাম যে আমার ফোনে অসংখ্য আননোন নাম্বার থেকে কল এসেছে এবং বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান নাম্বার। তো আমি যা বুঝার বুঝেছি। এবং কিছুদিন আগেও গতকালকেও আমাকে এই যে হবিগঞ্জের সুশান্ত দাস নামে একজন আছেন, তো ওনার নাম্বার থেকে আমাকে 8টা কল করা হয়েছে। তো এগুলো আসলে হুমকি দমকি আমরা ভয় পাই না। হুমকি দমকি ভয় পাই, যদি ভয় পাইতাম আমরা আসলে রেভলিউশন হইতো না। ওই জায়গা থেকে আমরা শহীদি তামান্না নিয়ে কাজ করতে চাই এবং যদি আমাদের দেশের জন্য জীবন দিতে হয়, আমি মনে করি উসমান হাদি ভাইয়ের মতো যদি আমরা লাকি হতে পারি, আমি লাকি হতে পারি, এর চেয়ে বড় আসলে তীব্র আকাঙ্ক্ষা আর কি হতে পারে। এটাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সাথে সময় দেওয়ার জন্য। টেবিল চৌকির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহদি হাসান। আমরা শেষ করব আপনার। জি। অনেক অনেক